আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছেন দুপুর টিভির নিয়মিত অনুষ্ঠান আবৃত্তি আলাপন। আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মাহিদুজ্জামান রাজ। পরিকল্পনা এবং পরিচালনায় আছেন মোহাম্মদ আব্দুল নূর আল তুষার, এবং আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি আর কেউ নন, তিনি আবৃত্তি জগতের একজন মানুষ। তিনি বাংলাদেশ বেতারের একজন মানুষ এবং তিনি সর্বোপরি কবিতার জগতের মানুষ। তিনি আর কেউ নন, তানিয়া খন্দকার আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু, কেমন আছেন? খুব ভালো আছি। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আসলে আহ এরকম একটা সময়, এখন শরৎকাল চলছে। এই সময়টাতে আহ কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আবার রোদ্দুর, খাড়া গরম, এই সব মিলিয়ে আসলে সময়টা মনে হয় ভালোই যাচ্ছে। তবে একটা বিষয় আমাদের মাঝে রয়েই গেছে, এই করোনাকালীন সময়। করোনাকালীন সময়ে এখনো আমরা অসুস্থ হচ্ছি, এখনো আমরা পুরোপুরি সুস্থ পৃথিবীতে আসতে পারিনি। আমরা চাইবো খুব তাড়াতাড়ি আমরা আবার সুস্থ পৃথিবীতে ফিরে আসব। এই প্রত্যাশা নিয়েই আজকে এই আয়োজনটা শুরু করতে চাই। আপনাকে যদি, আপনি যেহেতু কবিতার সাথে আছেন, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, ভালো থাকার জন্য কবিতা নাকি ভালো লাগার জন্য কবিতা, আপনি কিভাবে নিবেন ব্যাপারটা? আমার কাছে যেটি মনে হয়, আমি অন্তর থেকে যেটি বিশ্বাস করি, সেটি হচ্ছে যে সবার আগে আমার কাছে মনে হয় কবিতাটা ভালোবাসার জায়গা। ভালোবাসা থেকেই কবিতাটা আসে, এবং ভালো থাকা এবং ভালো লাগা, এই দুটো মিলেমিশেই কিন্তু একাকার হয় ভালোবাসা। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এই দুটোই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতাটা প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। ভালো আহ থাকার জন্যও কবিতার প্রয়োজন, ভালো লাগার জন্যও কবিতার প্রয়োজন। এটিকে আসলে আগে পরে করার সুযোগ নেই, আমার কাছে যেটি মনে হয়। আ একটা বিষয় বলা যায় যে আমি ভালো লাগছে না বা আমার মন খারাপ, সেই সময়টাতে আমি কবিতাকে আশ্রয় করতেই পারি। আমার গীতবিতান, আমার সঞ্চয়িতা, আমার সঞ্চিতা, এগুলো আমার আশ্রয় হতেই পারে। তারপরেও কবিতাটা যখন উঠে আসে তখন কিন্তু প্রাণ থেকেই উঠে আসে। অর্থাৎ প্রাণ থেকে যদি কবিতা না আসে, কবিতাকে আপনি ভালো লাগাতে পারবেন না। এজন্য আমার কাছে মনে হয় যে সবার আগে ভালোবাসাটা, কবিতার প্রতি ভালোবাসা, আর এই ভালোবাসাটা, এই ভালো লাগা আর মানে ভালো থাকা, দুটো একসঙ্গে মিলেমিশেই কিন্তু ভালোবাসাটা হয় আর কি। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ক্ষেত্র, ভালোবাসার জায়গা এবং ভালোবাসার ধরন আলাদা। কিন্তু কবিতার কাছে এসে কেন যেন মনে হয় সবার ভালোবাসার ধরন অনেকটাই, কবিতা জিনিসটা মনে হয় নিজের মাঝে মিলিয়ে যায়। তো এই একটা জায়গা থেকে আপু, আপনার মুখ থেকে যদি কোনো কবিতা আমরা শুনতে পারতাম দর্শকদের উদ্দেশ্যে। রাজ, আপনি আছেন? হ্যালো। আহ, আহ, শোনা যাচ্ছে আপু? খুব সম্ভবত নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। হ্যালো, আছেন আপু? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আপু? আহ, আপ- আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে পুরোপুরি শুনতে পারিনি, মনে হয় একটু আহ, হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে আবার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আসলে পুরোটা শুনতে পারিনি। আরেকবার যদি বলতেন। এই ভালোবাসার জায়গা, ভালো হ্যাঁ, লাগার এখন জায়গা থেকে শোনা যদি যাচ্ছে। আমরা আহ, এই ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা হ্যাঁ, কিংবা হ্যাঁ, ভালো এখন থাকার শোনা জায়গা, যাচ্ছে। ক্ষেত্র বিশেষে ধরনটা ভিন্ন, কিন্তু কবিতার কাছে এসে কেন যেন আমাদের প্রাপ্তি, আমাদের চাওয়া পাওয়াটা প্রায় একই রকমের। হ্যাঁ, তো আমি এখন শুনতে পাচ্ছি। তো এমন একটি জায়গা থেকে যদি আপু আপনার আপনার কোনো পছন্দের কোনো কবিতা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আহ শুরুতেই পছন্দের কবিতা, আসলে পছন্দের কবিতা তো অনেকগুলো আছে।
তবে আমার কাছে যেটি মনে হয়েছে আমি শিখেছি বা শেখার জায়গা থেকেই বলতে পারি। আমার আমি আসলে শুরু করতে চাই এমন একটি কবিতা দিয়ে, যে কবিতাটি আসলে আমাদের সকলের কবিতা, আমাদের সকলের পরিচয় এর মাঝে নিহিত রয়েছে। আমার পরিচয় কবিতাটি সৈয়দ শামসুল হক রচিত এই কবিতাটি দিয়েই আমি শুরু করতে চাই। আমি শুরু করছি তাহলে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেড়ি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পরি। আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমি যদি একদম পার্সোনালি বলি বিষয়টা, এটা কোনো কবিতা না, এটা একটা উপন্যাসের মতো, এটা একটা কাব্যের মতো, যেখানে বাঙালির প্রতিটা পদের পদের বিষয়টা চলে আসে। যেমন মাঝখানে একটা লাইন ছিল, করিনি আপোস তাই বলে আজ ইতিহাস। তো কবিতার প্রতি যে এই ভালো লাগা, এই ভালোবাসা, এটা বা কবিতার পথে যে আপনার যাত্রা, এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আপু, যদি আপনি একটু বলতেন। এই যাত্রাটা আসলে অনেক ছোটবেলা থেকেই এরকম কবিতার প্রতি আমার ভালো লাগা। আমি আহ
ছোটবেলা থেকেই আসলে সেই সময় আমাদের সময় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা একসময় কিন্তু বিটিভি দেখতাম। বিটিভিতে আমরা নতুন কুড়ি দেখতাম। নতুন কুড়ির অনুষ্ঠানগুলো হতো প্রতি শুক্রবার বেশ করে। অনেকগুলো আছে। তো সেখানে আমি অবশ্য আমাদের সেই সময় অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু আমরা আ সাদা কালো টিভিটা পেয়েছি। অর্থাৎ পুরো গ্রামে বা পাড়ায় একটা টিভি এরকম একটা অবস্থা ছিল। বাসায়ই তো একটাই টিভি। দেখা যেত যে পড়াশোনার জন্য আব্বু হয়তো বকাবকি করবে। আমি ভয়ে কিন্তু চুরি, চুরি করে টিভি দেখছি আরকি। এরকম একটা ব্যাপার। তো এই নতুন কুড়িটা দেখতে আমার খুব ভালো লাগতো। তো তখন দেখতাম সেখানে ছেলেমেয়েরা আবৃত্তি করছে, কবিতা পড়ছে। আর বই পড়ার নেশাটা ছিল আমার ছোটবেলা থেকেই। যেকোনো কিছু অর্থাৎ পাঠ্য বইয়ের কোনো কবিতা বা উপন্যাস আ মানে যেই গল্পগুলো থাকতো, এগুলো পড়তে ভালো লাগতো। মুখস্থ করতে ভালো লাগতো না, কিন্তু গল্পগুলো পড়তে ভালো লাগতো। মানে এই ভালো লাগাটা আসলে ছোটবেলা থেকেই ছিল। আ এর আ মানে একেবারেই যে কখন আমি এটার প্রেমে পড়ে গেছি বা এটার ভেতর থেকে কখন এসেছে সেই সময়টা আ সুনির্দিষ্ট করে বলা আসলে কঠিন। তবে আমি এই যে বললাম যখন থেকে আমি আমার আ আমি যখন উচ্চ মাধ্যমিকে যখন উঠেছি, তখন থেকে আমার পরিষ্কার মনে আছে যে আমি খুব একা, একা সময় পার করেছি। সেই একা, একা সময়টাতে আমি এই আ আবৃত্তি দেখতাম, অর্থাৎ নতুন কুড়ির অনুষ্ঠানটা দেখতাম। আর আ নিজে, নিজেই কবিতাগুলো আ চর্চা করার চেষ্টা করতাম, আবৃত্তি করার চেষ্টা করতাম। আমার সময়টা খুব ভালো কাটতো। আর একেবারে মঞ্চের জায়গাটা যদি আমি বলি যে আমার মঞ্চের শুরুটা কোথায়? সেটি বলতে গেলে বলা যায় যে আমার ২০০৯ সালে যখন আমি আ আমার ইন্টারমিডিয়েট পড়ার পরে আমি যখন রাজশাহী কলেজে এসে ভর্তি হলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, তখন ১ম আমার মঞ্চের জায়গাটা আমার রাজশাহী কলেজ। আমার রাজশাহী কলেজ মঞ্চ আমার আবৃত্তির ১ম মঞ্চ। আমি সেখানেই ১ম আবৃত্তি করেছি সকলের সামনে। আসলে সেই ভালো লাগাটা ১ম প্রকাশিত হয়েছে তখন। তাছাড়া এর আগে থেকেই আমি নিজে, নিজেই আসলে আমি খুব একা সময় পার করেছি তো। সেই একা সময়টাতে দেখা যেত যে সবসময় তো আ আ এটা সত্যি কথা। পড়াশোনার প্রতি খুব আ আগ্রহ ছিল না। একটু মানে ফাঁকিবাজ আ ছাত্রী ছিলাম আরকি যেটাকে বলা যায়। তো এটার পাশাপাশি এরকমও হয়েছে আসলে মজার কিছু বিষয়। ওই যে বললাম কবিতার বই বা উপন্যাসের বই। সেই ছোটবেলাতেই আমাদের আব্বু আমরা আসলে আ বাবার কাছেই মানুষ তো। বাবা আমাদেরকে কিন্তু যখন পাঠ্য বইয়ের যেই পড়াগুলো ছিল, সেই উপন্যাস বা যে ছোট, ছোট গল্পগুলো থাকতো বা কবিতাগুলো থাকতো, তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন। অর্থাৎ গল্পের মতো করে আ একটা কবিতাও তিনি খুব সুন্দর করে উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। এখান থেকেও কিন্তু ভালো লাগার শুরুটা। আব্বুর আলমারিতে বই থাকতো। আব্বু পড়াশোনায় ফাঁকিবাজ ছিলাম, এটা তো বললাম। আ তিনি অন্য বই পড়তে দিতে চাইতেন না। একটু বকাঝকা করতেন যাতে পড়াশোনাতে আমার আ ক্ষতি না হয়। তিনি আমার ভালোই চেয়েছেন। তারপরেও দেখা যেত যে আমি এবং আমার আ ভাইয়া দুজনেই অবশ্য আমরা চুরি, চুরি করে বই পড়তাম। এই যে শুরুটা তখন থেকেই কিন্তু ছোটবেলা থেকেই এই ভালো লাগাটা আসলে তখন থেকেই। আর এরপর থেকে আস্তে, 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 আস্তে এই তো এটা একেবারেই প্রাণের সাথে গেঁথে গেছে, প্রাণের সাথে মিশে গেছে। আবৃত্তি এখন প্রাণেরই একটা অংশ। আপু, আপনি বললেন যে রাজশাহী কলেজে ছিল আপনার প্রথম মঞ্চ। তো প্রথম মঞ্চ বা প্রথম যে প্ল্যাটফর্ম থাকে সেখানে সবার কিন্তু এক ধরনের আহ বিচিত্র রকমের অভিজ্ঞতা হয়। প্রথম কবিতা বলা, এত মানুষের সামনে দাঁড়িয়ে, কিংবা আপনার অভিজ্ঞতাটা কি? আপনার অভিজ্ঞতাটা যদি আপনি একটু বলতেন আপনি। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা আমি সবসময়ই মনে রাখবো। মনে রাখবো এইজন্য যে আমি এত পরিমাণ ভীতু ছিলাম, ভয় ছিল। আমি মঞ্চে উঠবো।
এরকম একটা ব্যাপার। আমি মঞ্চে উঠছি। আমার এক কাজিন ছিল, তিনিই মূলত আমাকে জোর করে উঠিয়ে দিয়েছিলেন। না, তোমাকে করতেই হবে, তুমি পারবে, যাও। আমাকে খুব সাহস দিলেন। এরকম করার পরে আমি যখন মঞ্চে উঠলাম, তখনও আমার হাত পা কাঁপছে রীতিমতো। মানে আমি কি বলবো, আহ দেখা গেল যে যেটা মুখস্থ করেছিলাম সেটা হয়তো গুলিয়ে ফেলছি, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে যে আমি হয়তো পারবো না, আমি হয়তো পারবো না। খুব কাঁপা কাঁপা ভাবে আমি প্রথম মঞ্চটা পার করে এসেছি। অবশ্য নির্ভুল ভাবেই। মানে তো সেই অভিজ্ঞতাটা আসলে মনে রাখার মতো, সারা জীবন আমার মনে থাকবে। এখনো মঞ্চে উঠলে হাত পা কাঁপে। তবে সেদিনের মতো সেদিনের স্মৃতিটা সত্যি ভোলার ছিল না। আর সেটা অবশ্যই একটা, মানে সেখানে দুটো ভীতি কাজ করেছিল। সেটা প্রথমত মঞ্চে আবৃত্তি, এবং দ্বিতীয়ত সেটা ছিল একটা প্রতিযোগিতা। তো প্রতিযোগিতায় একটা বিষয় তো কাজ করেই। আমি কি হতে পারবো বা কি হতে পারবো না, কোনো স্থান আমি পাবো কি পাবো না, সেরকম একটা চিন্তা ভাবনাও কাজ করছিল। আবার আমি কি আদৌ বলতে পারবো, এরকম তো শুধু দেখেই এসেছি। আমি কি আদৌ ঠিকভাবে বলতে পারবো, আমি গিয়ে গুলিয়ে ফেলবো কিনা, এই বিষয়গুলো আসলে তখন তবে মঞ্চ থেকে নামার পরে আমার মনে হয়েছিল যে আমি যদি এখন মঞ্চে উঠি, আমি আমার ভয়টা মানে কমে যাবে। মঞ্চ থেকে নামার পরে এই অনুভূতিটা ছিল। আহ, আপনার সেই দিন যে মঞ্চে যে কবিতাটা আবৃত্তি করেছেন আপু, সেই কবিতাটা কি আপনার মনে আছে? আহ হ্যাঁ, সেটি আমার আমার আসলে সেদিন যে কবিতাটা করেছিলাম সেটা মুক্তিযুদ্ধের একটা কবিতা ছিল। আমি সেটা ছিল কাঁদতে, মুক্তিযুদ্ধের বলতে ভাষার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের, আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটা ছিল। এটাই প্রতিযোগিতার বিষয় ছিল। তো আপু, আমরা এই কবিতাটার যদি দুটো লাইন শুনতে পারতাম, অথবা মুক্তিযুদ্ধ রিলেটেড অন্য কোনো কবিতা। হ্যাঁ, মুক্তিযুদ্ধ রিলেটেড কবিতা আমি রেখেছি। এই কবিতাটাও শোনানো যায়। তবে এই কবিতাটাও আমি শোনাতেই পারি। আবার এই ভাষার যেহেতু কবিতা, তো আমার কাছে আসলে আমি বঙ্গবন্ধুর কিছু কবিতা, আমরা আসলে মুজিব বর্ষ উদযাপন করছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না থাকলে এই যে আমি কথা বলছি, এই যে আমি আজকে এত সুন্দর করে লাইভে এসেছি, আমার কাছে বিষয়টা মনে হয় যে তিনি সত্যি অতুলনীয় একজন মানুষ। কারণ আমাদের আহ আদর্শের একটা তিনি জায়গা। এগিয়ে এসেছিলেন, তিনি এগিয়ে এসেছিলেন বলেই এই স্বাধীন বাংলাদেশটা আমরা পেয়েছি, এটি অনস্বীকার্য। আমরা কিছুদিন আগেই শোকাবহ আগস্ট পার করেছি। আমি আহ বঙ্গবন্ধু সেই রিলেটেড একটা কবিতা করার পরে আমি, মানে এই ভাষার এই কবিতাটাতে যেতে চাইছি আর কি। জি আপু, আর অবশ্যই। আমি আহ, হ্যাঁ, এটি আমার শিক্ষক, অর্থাৎ আমি আগে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার আহ, প্রিয় দুজন শিক্ষক। আসলে দুজন বললে ভুল হবে, সংখ্যাটা বলছি না আমি, কারণ আমি যখন এই যে বললাম আমার রাজশাহী কলেজে যখন প্রথম আমার মঞ্চ, তো এই মঞ্চে এসে আমি যেই শিক্ষকদের প্রেরণাতে আসলে আজকের আহ যদি বলাই যায় যে আবৃত্তি শিল্পের পর্যায়ে, বা আমি নিজেকে শিল্পী হিসেবে এখনো ভাবি না, সেই পর্যায়ে সেই উচ্চ মার্গের জায়গায় যেতে এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। তবুও বলা যায় যতটুকু শিখছি, যতটুকু যে জায়গাটায় আছি বর্তমানে, সেটি আসলে সেই শিক্ষকদেরই অবদান, সেই শিক্ষকদের প্রেরণায়, সেই শিক্ষকদের উৎসাহে। আহ কামরুজ্জামান স্যার, তিনি বর্তমানে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে আছেন তিনি। স্যারের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে দুটো কবিতার কোলাস করছি আমি। কবিতাটার সাথে আমি ছোট্ট করে কিছু মানে
কবিতার কিছু অংশতে আমি লোকসুর একটু যুক্ত করেছি স্যারের অনুমতি নেই। এটি প্রচলিত একটি লোকসুর, আমি সেটি করার চেষ্টা করছি। খোকা ঘুমানো সুখ ফুরালো, আধার এলো দেশে, পিতা তোমায় স্মরণ করে কাহাটু অমানিসে, কাহাটু অমানিসে। খোকা ঘুমালো সুখ ফুরালো, আধার এলো দেশে, পিতা তোমায় স্মরণ করে কাটুক অমানিসে। বঙ্গবন্ধু মানুষ চিনতেন, শয়তানকে নয়। এতটা বিশ্বাস মুখোশে ধারিতে কেমন করে হয়? কি করে তোমায় হত্যা করলো ওই হায়নার দল? 15 আগস্ট রক্তাক্ত দেশ, হতবাক বিহ্বল। রৌদ্র কাঁদে, বৃষ্টি কাঁদে, কাঁদে সবুজ মাঠ। নৌকা বুকে নদী কাঁদে, কাঁদে নদীর ঘাট। বুকে সবার ব্যথা কাঁদে, দুঃখ 12 মাস। বাতাস কাঁদে বক্ষ মাঝে, যখনই নেই শ্বাস। সূর্য কাঁদে, চন্দ্র কাঁদে, মেঘের সাথে তারা কাঁদে তোমার রাম জনতা, কাঁদে সর্বহারা, কাঁদে সর্বহারা। সূর্য কাঁদে, চন্দ্র কাঁদে, মেঘের সাথে তারা কাঁদে তোমার আমজনতা, কাঁদে সর্বহারা। নাই গো তুমি বঙ্গভূমি কেমন করে বাঁচে, এদের সকল সত্তা জুড়ে তোমাকেই যে যাচে। রক্তে আমার শ্যামল মাটি, রক্তে নদীর ঢেউ, রক্তে আমার দুর্বা সবুজ, ভোরের আলোতেও। রক্তে আমার হাজার নদী, সদাই বহমান। চেতনাতে আছেন জেগে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর আছেন চির বাংলাদেশে মিশে। তার আদর্শ মানলে যাবে দেশের অমানিসে। আমরা সবাই চিরকালের সজীব মুক্তি সেনা, স্বদেশ স্বাধীন বাংলা যে ভাই মুজিব নামে কেনা, আমার মুজিব নামে কেনা। আমরা সবাই চিরকালের সজীব মুক্তি সেনা, স্বদেশ স্বাধীন বাংলা যে ভাই মুজিব নামে কেনা, স্বদেশ স্বাধীন বাংলা যে ভাই মুজিব নামে কেনা। আপু, অনেক ধন্যবাদ আপনার এই কবিতার জন্য। তো আমরা এখন সরাসরি চলে যাব কমেন্ট বক্সে। অনেক ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে অনেকে কমেন্ট করেছেন। প্রথমে তাজুল ইসলাম তপন লিখেছেন শুভেচ্ছা ও অভিনন্দন। তারপরে
সাবরিনা সাদিয়া লিখেছেন, তানিয়া অনেক সুন্দর হচ্ছে, অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। রুবেল ইসলাম লিখেছেন, দোস্ত অনেক অনেক সুন্দর লাগছে, বন্ধু তানিয়া খন্দকার, গোপাল কোপার। হাবিব মুস্তফা লিখেছেন, তানিয়া শুনছি খুব ভালো লাগছে। তাজুল ইসলাম তপন আবারও লিখেছেন, অসাধারণ শুরু, স্যালুট তোমাকে। তারপর মেজবাউল জাকের লিখেছেন, অনেকদিন পর তানিয়া ম্যাডামের কবিতা শুনছি, খুব ভালো লাগছে, সেই কতদিন আগে রাজশাহী শিল্পকলায় শুনেছি। জসিমউদ্দিন বকুল লিখেছেন, আমার পরিচয় কবিতাটি ভালো করেছেন, বাহ, কণ্ঠ পরিষ্কার শোনা যাচ্ছে। তো আপু, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। সবাই আমার খুবই আপনজন, সবাই আমার খুবই পরিচিত মানুষ এবং সবাই আমার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী। তাদের এই যে উৎসাহ, তাদের এই যে প্রেরণা, আমি খুবই আপ্লুত। সবাই আমার সাথে আছেন, আমাকে দেখছেন, আমি অত্যন্ত আনন্দিত। এভাবেই আমার সঙ্গে থাকুন। আপু, এই মুহূর্তে আমরা আরো একটি কবিতাতে চলে যাব। আপনি কোন কবিতাটি শোনাবেন এখন আমাদের? হ্যাঁ, আমি আমার সেই প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মঞ্চে, আমার প্রথম কবিতা এবং ২১-এর প্রথম কবিতা। এই কবিতাটাই আমি শোনাতে চাই। মাহবুবুল আলম চৌধুরীর লেখা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। জি আপু। আমি কিছু অংশ শোনাচ্ছি আর কি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি করছি। মাঝে দুটো লাইন ছাড়া পড়েছে, আমি খুব সংক্ষেপে এটি করলাম আর কি। অনেক বড় একটি কবিতা। আর আমি এই মুহূর্তে আরেকটি কবিতাতে যাচ্ছি। আমি কি আরেকটা কবিতাতে যাব? জি আপু, অবশ্যই। রাজ, আমি কি আরেকটা কবিতাতে যাব? জি আপু, এখন তাহলে আমরা আপুর আরো আরো একটি কবিতা শুনবো। হ্যালো, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, তার আগে একটু বলে নিতে চাই, আজ আমি রাজশাহীতে আমার বললাম তো রাজশাহী কলেজে আমার প্রথম আহ পদচারণা রাজশাহী কলেজে। তো রাজশাহীতে থাকাকালীন আমি দীর্ঘ 10 বছর রাজশাহীতে থেকেছি। এখন বর্তমানে আমি নওগাঁ সদরে আছি। নওগাঁ সদরে আমার পেশাগত জীবনে এখানে কর্মরত আছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত তথ্য কেন্দ্র, তথ্য সেবা কর্মকর্তা হিসেবে। কিন্তু মানে আমি
কর্মসূত্রেই হয়তো নওগাঁতে আছি, কিন্তু আমার মনটা সবসময় রাজশাহীতে পড়ে থাকে। এজন্যই পড়ে থাকে, আমি আমার প্রিয় কিছু সংগঠন সেখানে আমার রয়েছে। আমার প্রাণের রাজশাহী আবৃত্তি পরিষদ। আমি রাজশাহী আবৃত্তি পরিষদের একজন সদস্য। খুব অল্প সময় হলেও আমি এতটা আপন করে পেয়েছিলাম এই সংগঠনটিকে। আমার শেষ সময়ে, অর্থাৎ পড়াশোনার শেষ সময়ে খুব সম্ভবত নেটওয়ার্কের ডিস্টার্ব কারণে বা কোনো ধরনের গোলযোগের কারণে আমরা আহ, আপুর হয়তো বা নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে বা কোনো কারণে তিনি লাইভটি কন্টিনিউ করতে পারেননি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। আমরা আবার চলে এসেছি সাময়িক দিক- আহ, হ্যাঁ, সাময়িক কারণে আসলে দুঃখিত। ইন্টারনেট সাময়িকভাবে বাধার সৃষ্টি ছিল আর কি। হ্যাঁ, আমি আমার প্রাণের সংগঠন এই রাজশাহী আবৃত্তি পরিষদ ৩১তম জন্মদিন, ৩১ বছর পথ চলা। আমি রাজশাহী আবৃত্তি পরিষদ, আমার যেই এই সংগঠন, প্রাণের সংগঠন, আজ পরিষদের জন্মদিন। আমি খুবই আনন্দিত, আমি খুব মিস করছি, আমি খুব, আমার খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন আমরা হই হই করেছি। আমরা সব সময় কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকতো। আমরা একসঙ্গে সেই ছোট্ট ঘরটিতে আমাদের আবৃত্তি করা, আমাদের আবৃত্তির রিহার্সেল করা, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে চা খাওয়া, আড্ডা দেওয়া। এটি আসলে, এটি যদি এখন করোনাকালীন, আমি শুরুতেই বলেছি যে আমরা একটা দুর্যোগময় সময়ের মধ্যে দিয়ে সময়ের যাচ্ছি। মধ্যে পার করছি। আজ যদি সত্যিকার অর্থে করোনাকালীন সময় না হতো, তাহলে আজকে আমি হয়তো নওগাঁতে থাকতাম না, আমি হয়তো রাজশাহীতেই থাকতাম। আচ্ছা। আমার সেই প্রিয় মানুষগুলোর সাথে আমরা হই হই করে অনুষ্ঠান করতাম। আজকের এই অনুষ্ঠানগুলো যেগুলো আজকেও রাজশাহী আবৃত্তি পরিষদের অনুষ্ঠান আছে, সেটি অনলাইনেই হবে। আমি এই এই লাইভটা শেষ করেই আবার আমার সেই প্রাণের প্রাণের জায়গায় ফিরে সংগঠনের যাবো। যে লাইভ আছে সেটাতে হয়তো যুক্ত হব। তবে এই যে অনলাইনে ভার্চুয়াল জগতে আমরা এখন আছি, আমরা কেউ কারো কাছে যেতে পারছি, আমাদের প্রাণের মানুষগুলোর আহ দূর থেকে এই ভার্চুয়াল জগতেই তাদের কথা শুনে, তাদেরকে দেখে আহ আমাদের মনের শান্তিটা আহ আসলে পুরোপুরি হয় না। কাছের মানুষগুলোর কাছে যাব, কাছের মানুষগুলোর গায়ের গন্ধ নেব, কাছের মানুষগুলোর হাত ধরে ঘুরে বেড়াবো, মানে এই বিষয়টা আসলে আমাকে খুব আহ আপ্লুত করে, বা আমার অনুভূতিতে মনে হয় যে আমি খুব অনুভব করি তাদেরকে। হয়তো দূরে আছি, কিন্তু প্রতি মুহূর্তের জন্য প্রতিনিয়তই আমি তাদেরকে মনে করি, স্মরণ করি। আমার এই সংগঠনের আরো উত্তরোত্তর শুভেচ্ছা জানাই। এটি আহ সব সময়ই এরকম আহ ভাবেই এই পথ চলাটা চলতে থাকুক। আরো আরো অনেক অনেক বছর, আসলে দীর্ঘায়ুই বলা যায়, সংগঠন বেঁচে থাকুক আমাদের সকলের প্রাণের মাঝে। রাজশাহী আবৃত্তি পরিষদের প্রতি শুভেচ্ছা রইল। আমি আমরাও আহ আহ সেই পরিষদের জন্মদিন আহ আসলে পরিষদের জন্যই, পরিষদকে উৎসর্গ করেই করছি আর কি। কবি রাসেল আসাদের লেখা এটিও দুটো কবিতা, হলুদ শালিক এবং কোনোদিন উড়ে যাব ঠিক। আসলে আমি আমার এই সংগঠনটাকে মিস করছি সত্যিকার অর্থেই। যদি সম্ভব হতো আমি উড়ে চলে যেতাম, সেই জায়গা থেকেই আসলে এই কবিতা নির্বাচন করা, আমি সেটি করছি। তো আমরা সরাসরি চলে যাব এখন কবিতা। হলুদ শালিক, কত পথ চেনো তুমি, কত নদী, কত যে সাগর মরু, কত না আকাশ চেনো।
তুমি কি চেনো তারে, যে গেছে বহু দূরে, অচিনের পথে অভিমানে সব ভুলে? হলুদ শালিক, যদি তার দেখা পাও একদিন কোনো দেশে, বলো তারে সব কথা, অশ্রুবাণে যত বলেছি তোমারে। বলো তারে, করেছি বরণ দেহবাসে নাগ বিষ, হয়ে আছে নীল অশ্রুত আধারে। হলুদ শালিক, সখা মোর, তুমি যদি চাও দিগন উপারে সুদূর দিগলয়ে, বনপথে মরুপথে কোনো দিন, যদি তার দেখা পাও কোনো পথে, এই ক্রন্দশীর কথা সব বলো তারে সেই দিন। বলো তারে সব কথা, যে গেছে দূরে সুখ দেশে সুবর্ণ সরোবরে। বলো তারে সব, যা তুমি দেখেছ এতদিন অকুল অশ্রুনীরে। কোনোদিন উড়ে যাব ঠিক সহসা কোনো ভোরে, আকাশ অঙ্গনে তার খুব কাছে। শ্যামল স্নিগ্ধার কাছে যাব বর্ষার মেঘ হয়ে শ্রাবণ সন্ধ্যায়। এলো চুলে তার বর্ষা হব, হয়তো হারাবো চুপচাপ। কোনোদিন উড়ে যাব ঠিক সহসা কোনো ভোরে, হয়তো বা তখনও মধ্য দুপুর নিশ্চুপ অঙ্গনে তার। আবিষ্ট মনে অজনিজ কোলাহলে ছুঁয়ে দিব অথর পল্লব, আকণ্ঠ হৃদয়ে তার অপলোকে। বর্ষার জল হয়ে যাব একদিন প্লাবন মোহনায়, সুখ স্বপ্ন সব সাথে করে বহু পথ হেঁটে বহু পাশে শ্রান্ত সুনীল হব, অঙ্গনে আকাশ হব নিশ্চুপে কোনো অবহেলায়। জানি ইচ্ছের রঙে একদিন হলুদ শালিক হব, জানালার পাশে তার হুহু বাতাস হব, হব শিশির চুয়ানো ঘাস কোনো শীতে তার পথে চুপচাপ। কে জানে, হয়তো খরতাপে পুড়ে যাওয়া এক বুক তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাব তার আকাশ অঙ্গনে, শুধু দীর্ঘশ্বাস সাথে করে। কোনো দিন উড়ে যাব ঠিক সহসা কোনো ভোরে। আপু, এই পর্যায়ে চলে যাব আমরা কমেন্ট বক্সে। অনেকেই কবিতা শুনেছেন এবং অনেকেই কবিতার তাদের যে তাদের যে মনের কথা তারা কমেন্ট বক্সে তুলে ধরেছেন। যেমন শামীমা খাতুন লিখেছেন দারুণ আবৃত্তি। হেলেন ইসলাম লিখেছেন পাগল হয়ে গেলাম আপু। তাজুল ইসলাম তপন লিখেছেন একটি ব্যতিক্রম কবিতা ও দারুণ আবৃত্তি। মহসিনা পারভিন লিখেছেন অনেক সুন্দর তানিয়া। তথাপি আজাদ লিখেছেন তানিয়া আপু অসাধারণ। আহ, ফারুকুল ফারুক ইকবাল লিখেছেন তথ্য আপাদের অনুপ্রেরণার নাম তানিয়া খন্দকার, অভিনন্দন আপনাকে। তথ্য আপা কালীহাতি লিখেছেন। রাজ, আমি আপনার কথাগুলো আটকে আটকে যাচ্ছে। আচ্ছা আপু, আমি একটু করছি, হয়তো বা নেটওয়ার্কের কারণে বা কোনো সমস্যার কারণে আমি সেটাই করছি। এখন শোনা যাচ্ছে আপু? এখন শোনা যাচ্ছে? আহ, আপু এখন শোনা যাচ্ছে? আহ, আমি এখানে একটু বলতে চাই, জি আপু। জি আপু। আপু শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, যার জন্য হ্যাঁ আপু খুব হ্যাঁ সম্ভবত হ্যাঁ এটা শোনা নেটওয়ার্ক যাচ্ছে, এখন শোনা সমস্যার যাচ্ছে। কারণে। জি আপু। তারপরে পূরবী বড়ুয়া লিখেছেন হ্যাঁ অনেক এখন শোনা শুভকামনা যাচ্ছে। রইল।
পূরবী বড়ুয়া লিখেছেন অনেক শুভ কামনা রইল। ধ্রুব আহমেদ লিখেছেন অসাধারণ আপু। নুসরাত রিমি লিখেছেন সুন্দর হয়েছে আপু। হ্যাঁ, শোনা যাচ্ছে। রাসেল আসাদ লিখেছেন কতটা সময় পরে এলাম, শিল্পী শুভকামনা। হ্যাঁ, রাজ, আমি শুনতে পাচ্ছি। জি আপু। আপু, এই পর্যায়ে তরুণদের উদ্দেশ্যে যদি আপনি কোনো কবিতা শোনাতেন। হ্যাঁ, রাজ, হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এজন্যই এই একটু একটু অসুবিধা হচ্ছে আর কি। আপনার কথাগুলো অনেক ধন্যবাদ দিদি। সবাইকে অনেক অনেক। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন যে কবিতাটি শুনতে চাই আসলে, আহ কথা বলতে গেলে সবই আমার রাজশাহী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমি রাজশাহীতে কিছু মানুষ, আমি যেমন এই যে বললাম আমার প্রিয় শিক্ষকরা রয়েছেন, ঠিক তেমনি আহ আমার আরো কিছু প্রাণের মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, রক্তের চেয়েও আপন মানুষ এরকমই মনে হয়। আহ রক্তের সম্পর্ক তো কখনো বদলানো যায় না, রক্তের সম্পর্ক সবসময়ই রক্ত, কিন্তু তার থেকেও কিছু মানুষ খুব আপন হয়, যে মানুষগুলোর স্নেহ ছায়ায় আমি অনেক কিছু অর্জন করার সুযোগ পেয়েছি। তেমনই একজন মানুষ। আমরা আসলে আন্তরিক আমি সংযোগ আমাদের বিঘ্ন ঘটায়। ইন্টারনেট মহাশয় আমাদেরকে আজকে একটু আহ জ্বালাচ্ছেন আর কি। জি। আর তাছাড়া তো আমি আসলে যে মানুষটিকে স্মরণ করছিলাম, আহ তিনি হচ্ছেন যে মানুষের স্নেহ আমি পেয়েছি, এবং আমাকে সে অনেক কিছু অর্জন করার সুযোগ এনে দিয়েছেন। তিনি হচ্ছেন আবুল কালাম মোহাম্মদ আজাদ। তিনি একজন গুণী সাংবাদিক। রাজশাহীতে তিনি থাকেন, রাজশাহী ব্যুরো প্রধান, প্রথম আলোতে, প্রথম আলো রাজশাহীর তিনি প্রধান। তিনি একজন লেখক, তিনি একজন কবি, তিনি আহ আসলে আরো অনেক কিছু বলা যায়, মানে যেগুলো বলে আসলে শেষ করা যাবে না। আমি আহ ভাইয়ার লেখা কবিতা অভয়নগর, এই কবিতাটা করতে চাই। জি আমি আপু। এখন সেটি করছি। এখানেও আমি আহ শুরুতেই রবীন্দ্রসঙ্গীতের দুটো লাইন, অর্থাৎ আমি সেটি একটু দিয়ে করছি আর কি। বুঝি গো রাত পোহালো, বুঝিও হয় রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। ঘুম ভেঙে জেগে উঠল নবমীর চাঁদ। তুমি বললে, জোয়ারের গল্প শোনাও। আমি আমার প্রণয়গ্রস্ত জলের ঝাঁপি খুলে দিলাম। আশৈশব বুকের পাশে জেগে থাকা বটমূল ভেজা গলায় বলতে থাকলো শ্মশানের যত পাগলামির কথা। বটগাছের দুপাশে দুটি শীতল পাটি, এক পাশে ভজহরি বর্মন, আরেক পাশে মাসুদ আলম। আকাশের তারাদের সাথে মিতালি ছিল তাদের। ভজহরি বলতেন তিতকি পুটির ঝাঁপ ও গোয়ালফাড়ের কেচ্ছা, ফ্যালের ধূমকেতুর বড়াই করতেন মাসুদ। জীবদ্দশায় একবার দেখেছিলেন বলে এক রাতেই ৭৫ বছরের গল্পের নটে গাছটি মুড়িয়ে দিতেন। ভজহরি ভেবেছিলেন শ্মশানের প্রেতাত্মারা মহাকাশের এই গল্প শুনতে শুনতে বায়না ধরা শিশুর মতো একসময় ঘুমিয়ে পড়বে, আর তাদের নিরেট মানুষের পল্লীর অভয়নগর নামখানা সার্থক হবে। তুমি বললে, ভাটার সময় হয়ে আসছে, আর বলার দরকার নেই। ততক্ষণে আমি শ্মশানের বটমূল দেখতে পাচ্ছিলাম। জোয়ারের পানিতে হাঁটু ডুবিয়ে নত মস্তকে দাঁড়িয়ে আছো এক মহিরুহ। তার একপাশের শীতল পাটিখানা আজ আর নেই। তারা শুধু শুধুই বটের মূলে নদীর কূল রচনা করতে চেয়েছিলেন। তারা শুধু শুধুই বটের মূলে নদীর কূল রচনা করতে চেয়েছিলেন। অনেক সুন্দর একটি কবিতা আপু, আপনার মুখ থেকে আহ, শুনতে পেরে অনেক ভালো লাগছে। অনেকেই আপনার কবিতা শোনার জন্য বারবার বলে যাচ্ছেন, যেমন ইতিমধ্যে নিশা হাসিন কমেন্টে লিখেছেন, আপু তোমার কণ্ঠস্বরের মতোই তোমাকে মিষ্টি লাগছে, প্রতিটি কবিতা ভীষণ ভালো শোনাচ্ছে, ভালোবাসা অবিরাম আপু। আপু যারা বর্তমান যুব সমাজ যারা আবৃত্তি বা কবিতার প্রতি ভালোবাসার জায়গা থেকে আগ্রহী, কিন্তু তারা অনেকেই জানে না যে এই আবৃত্তি বা কবিতাটা কিভাবে শুরু করতে হয় বা কিভাবে শিখতে হয় বা কিভাবে নিজের মধ্যে গ্রহণ করা যায়। তো যারা নতুনরা আবৃত্তি করতে চান, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? আপু শোনা যাচ্ছে? আহ, দুঃখিত, নেটে খুব সম্ভবত একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যদিও আপনার কথা কিছুটা কাটা কাটা ভাবে এসেছে, আমি তারপরও বুঝতে পেরেছি সেটি হচ্ছে, আমি আমার জায়গা থেকে বলি, আমি যেটি সবার প্রথমে বিশ্বাস করি সেটি হচ্ছে যে কথা বলা শিখতে হবে। আবৃত্তিটা পরে, কবিতাটা পরে। আগে আমাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এই শুদ্ধ ভাষায় খুব সম্ভবত নেটের সমস্যা করছে আপুর, আপুর ওখানে খুব সম্ভবত সমস্যা করছে। আর আজকে
হ্যাঁ, আবারও দুঃখিত সমস্যার জন্য। আসলে ইন্টারনেটের হাত মানে আমার হাতে নেই, যার জন্য এই বিভ্রান্তিটা হচ্ছে। যারা সাথে আছেন, যারা দেখছেন, একটু মার্জনা করবেন। সত্যিকার অর্থে আসলে আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থাটা এখনো এতটাই শক্তিশালী হয়নি, যার জন্য বিচ্যুত হয়ে যাচ্ছি বারবার। আসলে আহ যেটি বলছিলাম সেটি হচ্ছে যে কথা বলাটা জরুরি, মানে শুদ্ধভাবে কথা বলাটা জরুরি। কেন শুদ্ধভাবে কথা বলাটা জরুরি? আসলে আহ আমরা বাঙালিরা কিন্তু আমাদের এলাকা ভেদে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। আমরা আমরা যদি এখন আহ চট্টগ্রামে যাই, আমরা যদি এখন সিলেটে যাই, আমরা যদি এখন নোয়াখালীতে যাই, দেখা যাবে আমি নওগাঁ থেকে যদি যাই বা রাজশাহী থেকে যদি যাই, তারা স্থানীয় ভাষায় যে কথাটা বলবে, সেই কথাটা আমার কিন্তু বুঝতে বা বোধগম্য হতে অনেকটাই অসুবিধে হবে। তো তাহলে কি আমরা এই আমরা তো বাঙালি, আমরা সবাই বাঙালি, আমাদের আঞ্চলিকতা থাকবেই, আমরা এটা মেনে নিয়েই, তাহলে কি আমরা একে অপরের কথা বুঝবো না? একে অপরের ভাষা জানবো না? কিভাবে জানবো? আরেকটা ভাষা বা তাদের স্থানীয় ভাষা, সেটা শিখতে তো সময় লাগতে পারে, সময় লাগবে। কিন্তু তার মাঝে আমরা সবাই, অর্থাৎ কেউ সিলেট নয়, কেউ চট্টগ্রাম নয়, কেউ রাজশাহী নয়, কেউ নোয়াখালী নয়, আমরা এক বাংলাদেশী, আমরা এক বাঙালি হয়ে কথা বলতে হবে, যাতে একজন বাঙালি আরেকজন বাঙালিকে বুঝতে পারেন। সেই জায়গা থেকে আমি বলবো যে সবার আগে শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে কথা বলা শিখলেই কবিতার প্রতি ভালো লাগাটা তখন এমনিতেই চলে আসবে। যেটা আমরা শুরুতেই আপনি বলেছিলেন যে আসলে কবিতার প্রতি আহ ভালো লাগা নাকি ভালো থাকার জন্য আসলে কবিতা, আসলে সেই জায়গা থেকে বলতে চাই, যারা নতুন, যারা শুরু করতে চায়, তাদের কিন্তু কবিতার প্রতি প্রেম আছে, তাদের কিন্তু কবিতার প্রতি ভালোবাসা আছে। তারা এটাকে ভালোবেসেই কিন্তু শিখতে চায় বা আঁকড়ে ধরতে চায়। সেই ভালোবাসার সেই ভালোবাসাটাকে, সেই ভালোবাসার সাথে একাত্ম হতে গেলে সবার আগে শুদ্ধভাবে কথা বলাটা জরুরি। শুদ্ধভাবে কথা বলুন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি শুদ্ধভাবে কথা কিভাবে বলবেন? শুদ্ধভাবে কথা বলাটা আসলে আমরা তো আহ জন্মে আমরা জন্মের পর থেকে যে ভাষায় কথা বলে অভ্যস্ত, সেই ভাষাটাকে একদিনে তো দূর করা যাবে না, তবে চেষ্টা করা যায়। চেষ্টা করা যায় কিভাবে? দেখেন, আমাদের কিন্তু অনেক গুণী মানুষ আছেন যারা আবৃত্তি করেন, যারা আহ, এই গানের জগতে আছেন, যারা এই এইসব জগতে আছেন, তাদের আহ আমরা সেই গুণী মানুষগুলোকে আমরা অনুসরণ করতে পারি। এটি একটি বিষয় হতে পারে। আবার দেখা যেতে পারে যে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের একটি খবরের কাগজ, যেটি কিন্তু শুদ্ধ ভাবে লেখা হয়। এখন শুদ্ধভাবে লেখা হলেও আমি তো পড়তে অভ্যস্ত আমার আঞ্চলিক ভাষায়, তাহলে আমি সেটি কিভাবে পড়বো? সেটি পড়ার জন্য বা সেটি দেখার জন্য আমার কাছে যেটি মনে হয় যে আমাদের বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার এখনো শুদ্ধতার জায়গাটা খুব জোরালো ভাবেই রেখেছেন, এটা আমরা শুনতে পারি। এছাড়াও আমাদের খবর আহ দেখা আবারও নেটের সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আহ, আসলে আমরা আবারও দুঃখিত আহ, এই আমি বিভ্রাটের জন্য। পেয়েছি। হ্যাঁ, জি আপু। আসলে ইন্টারনেট ইন্টারনেট সমস্যা করছে খুবই। আ তবু আমি বলি সেটি হচ্ছে যে এই কথা বলার চর্চাটা যখন আমরা করব, তখন কিন্তু আস্তে, আস্তে আমাদের আ কথা বলার মাঝে পরিবর্তন আসবে। এই কথা বলার মাঝে পরিবর্তন আসলেই কিন্তু আ কবিতার প্রতি যেই ভালো লাগাটা, তখন কিন্তু আবৃত্তিটা নিজেও শুনতে ভালো লাগবে। এখন যদি বলা হয় যে আমি আবৃত্তিটা শিখবো কিভাবে? আসলে আবৃত্তিটা শিখতে গেলে আ শিক্ষকের প্রয়োজনীয়তাটা অবশ্যই আছে। আ অবশ্যই কারণ নিজে, নিজে আসলে অনেক কিছুই করা হয়ে ওঠে না বা নিজের ভুল আ সংশোধনের জন্য হলেও শিক্ষকের প্রয়োজন আছে। তবে সবথেকে বড় যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে আগে আবৃত্তির ভেতরে ঢুকতে হবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর বুঝতে হবে। কবিতার ভেতরে ঢুকতে হবে অর্থাৎ কবিতার ভাবগতিটা যদি বোঝা যায় তাহলে কিন্তু নিজের আবেগটা নিজের অনুভূতিটা আহ প্রকাশ করতে আহ, তখন আর কোনো অসুবিধা হয় না। তখন দেখা যায় যে আবৃত্তিটা নিজের ভিতর থেকে চলে আসছে। যারা নতুন আছো সবার জন্যই শুভকামনা থাকছে, ঠিক এভাবেই শুরুটা করা যেতে পারে। এভাবে শুরু করলে আমার মনে হয় যে অনেকটাই আহ করা যেতে পারে, অনেকটাই এগোনো যেতে পারে, অনেকটাই চর্চাটা করে যেতে হবে। তবে বারবার যেটা বলা হচ্ছে, চর্চার কোনো বিকল্প নেই, সব সময়ের জন্য চর্চাটা থাকতে হবে। তো আবারও চলে যাচ্ছে আপু কমেন্ট বক্সে। মনিরা উর্মি লিখেছেন খুব ভালো। বদরপুর হ্যান্ডিক্রাফট লিখেছেন অসাধারণ প্রতিভা। ধন্যবাদ আপু। এই রাজকে পর্যায়ে আমাকে আপু। শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু, এই পর্যায়ে আমরা আরো একটি কবিতায় চলে যাব। এই পর্যায়ে আপু, আপনি কোন কবিতাটি শোনাবেন আমাদেরকে? হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। আহ, আপু, এই পর্যায়ে আমরা আবারও একটি কবিতায় চলে যাব। এই পর্যায়ে আপু, আমরা কোন কবিতাটা শুনবো? ইন্টারনেটের সমস্যার জন্য হয়তো কথা আগে পিছে শোনা যাচ্ছে। জি। আসলে আসলে ইন্টারনেটের কাছে আমরা একটু জবাব দিই। আমি আচ্ছা, আমাদের কাছে কোনো সময় নির্ধারিত আছে কি যে আমাদেরকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এমন কিছু কোনো নির্ধারিত বিষয় আছে? আপু, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি আসলে জীবনানন্দ আহ নিতে চাই। এই আমার জীবনানন্দের কবিতায় যেতে চাই। আবারও আবারও নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
জি আপু, আমরা সরাসরি কবিতায় চলে যাই তাহলে। হ্যাঁ, আমি কবিতায় চলে যাচ্ছি। আমি জীবনানন্দ দাশের কবিতা আমি যদি হতাম, এই কবিতাটিতে চলে যাচ্ছি। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতরে গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাথের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল শিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। আপু, আবারও আমরা চলে যাব কমেন্ট বক্সে। আফরা ইবনাত লিখেছেন, আপু খুব ভালো লাগছে আপনাকে দেখতে। প্রার্থ সরতী সেন লিখেছে, প্রয়োজনীয় প্রশ্ন এবং যুক্তিসম্মত উত্তর, আশা করি নবগতরা খুবই উপকৃত হবেন। তো আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে আমাদেরকে দেখেছেন এবং তাদের মূল্যবান সময় দিয়েছেন, আমি সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষত আপুকে দুপুর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় এবং এত সুন্দর একটি সুন্দর উপহার দেওয়ার জন্য। কবিতা আসলে মানুষের জীবনের একটা অংশ, মানুষের ভালোবাসার অংশ, মানুষের ভালো লাগার অংশ। এই করোনা পরিস্থিতিতে মানুষ যেভাবে তাদের হতাশাগুলো বা তাদের খারাপ লাগাগুলো বা মন্দ লাগাগুলো নিয়ে একসাথে বসবাস করছে, তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি কবিতা অন্তত মানুষকে একটু সময়ের জন্য হলেও প্রশান্তি দিতে পারে। তো এই হিসাবেই অনুষ্ঠান শেষ করছি। তো সব শেষে আপুর কাছে আবারও একটু রিকোয়েস্ট, আবারও একটি কবিতার রিকোয়েস্ট রাখবো। কবিতা শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। আপু, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা কবিতা শুনুন, কবিতা ভালোবাসুন, কবিতাকে লালন করুন। দেখবেন কবিতা আপনাকে হতাশ করবে না। আসলে এটুকুই বলা। আর দুপুর টিভির এরকম একটা আয়োজন, এটি খুব সুন্দর একটি চমৎকার আয়োজন। দুপুর টিভির জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো রাজের জন্যও। আসলে ইন্টারনেট সমস্যার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে কিছুটা আহ বিঘ্ন ঘটেছে। আমরা সেটার জন্য আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই আহ কি বলবো বিঘ্নিত এবং সহ আর কি বাধা বিঘ্ন সহ অনুষ্ঠানটি শুনলেন এবং সাথে ছিলেন এতক্ষণ। আমাদের সবার জন্য অনেক অনেক আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকছে। এখানে আমি আসলে অনেককে পেয়েছি, যারা আমার স্নেহের ছোট ভাই বোন আছে, আমার ছাত্রছাত্রী আছে এবং আমার শিক্ষক, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েই শেষ করতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ চিঠি। এই শেষ চিঠি দিয়েই এই আয়োজনটি আমি শেষ করতে চাই। আমি কবিতাতে চলে যাচ্ছি। সেই সাথে আজকে শেষ করছি দুপুর টিভি অনুষ্ঠান। আমি সঙ্গে ছিলাম রাজ এবং আমার মনে সাথে হচ্ছে ছিলেন তানিয়া শূন্য আক্তার। বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে, ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি, এবারে ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে, অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন। আচ্ছা, আমি কি কবিতায় যাব? জি আপু, আপনি কবিতাটা কন্টিনিউ করেন। জি আপু, আপনি বলুন। জি আপু, আপনি কবিতাটা বলে যান। আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করছি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে, ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসে, এবারই ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে, অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত বুকে, ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা, একজোড়া আগড়ার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, অ্যাসেন্সের শিশি, সেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়, আনলাই তোয়ালে জামা, খদ্দরের শাড়ি, ছোট কাঁচের আলমারিতে নানা রকম পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে, লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে, তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁক কষবার খাতা, ভিতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন, কেননা ও বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি, কাজ করছি আপিসে বসে, হঠাৎ মনে হতো যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটে, বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম শুনে, বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও যোগ ছিল। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে নিয়ে যাব নিয়ে, বোর্ডিং এ দেব বেনারসের স্কুলে, ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে, গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর টিপায়।
মেয়েকে মনে মনে সঁপে দিলেম দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটেছিলেম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা, অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি দেখি, তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। আপু অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর কবিতার জন্য। আমি বিশ্বাস করি যে এইভাবেই কবিতার মাধ্যমে পবিত্রতা ছড়িয়ে যাক আমাদের সকলের মনে, উন্মোচিত হোক সকল ভালোবাসা, এবং আমরা যাতে আবারও ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনে। তো এই শুভকামনাই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবারও কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।